রোহিঙ্গা সন্ত্রাসীর আঁকড়া, তখন আমি টেলিভিশনে আমি ইন্টারভিউ নিতে আমি বলছিলাম যে আপনি যখন 1.5 মিলিয়ন মানুষকে একটা জায়গায় রাখবেন, এখানে সবাই ফেরেস্তা না। আপনি 1.5 মিলিয়ন বাঙালিকে রাখেন, সেখানে আপনি চোর পাবেন, ডাকাত পাবেন, খুনি পাবেন, লম্পট, লুচ্চা সবই পাবেন। তা আপনি কেন এক্সপেক্ট করছেন 1.5 মিলিয়ন পিপল সবাই ফেরেস্তা? কিন্তু মারামারি করে, যে কথাগুলো আসছে, মারামারি করে, এই যে মানে ইনফাইট হচ্ছে, আমরা আসছে মানে আরসা, আরএসও, মুন্না গ্রুপ, হ্যাঁ, মাঝা মাহা, যেগুলো আমরা জানি, এই মানুষগুলো মারামারিতে সংখ্যা কত? 10,000, 20,000, 50,000, 1.5 এর 50,000 কত পার্সেন্ট? আপনি 10,000 মানুষের জন্য 1.5 মানুষকে সন্ত্রাসী বলবেন? বলতে পারি। দেখছি এখন পুরো রিপার্টিশনের প্রশ্ন আসি, কারণ এত শোনার মতো এটা হচ্ছে কিনোট স্পিকার হচ্ছে প্রথমে দিয়ে দেবা, কিনোট তো প্রথমে বলে দেবো আমি, আমার উপর আলোচনা করে বাকিরা, তারপর শেষে আমি উত্তর দেবো যে কোথায় কোথায় আমার ভুল হয়েছে, কোথাও আমি ঠিক মতো বুঝতে পারি নাই, আমি তো ওদের কাছে শিখতে চাই। আমি শেষ করছি, আমি জানি ধৈর্যচ্যুতি করছে, কিন্তু মানে যাই হোক, 30 বছরের গবেষণা অভিজ্ঞতা, আর আমার কোনো বাউন্ডারি নাই। যেমন ও বলার আগে চিন্তা করতে হবে ও চাকরি থাকবে কিনা, রাইট? কোড অফ কন্ডাক্ট আছে, রাইট? এটা আছে। তারপরে পয়েন্ট ইজ দ্যাট উই ডোন্ট এক্সপেক্ট that international community should stick to a particular case, but the point is that they move from one place to other place, keeping the previous one unresolved. What's the point? এগুলো নিয়ে অনেক কাহিনী আছে, আমার লেখা পাবলিশ করা আছে এশিয়া প্যাসিফিক বুলেটিনে, ইস্ট ওয়েস্ট সেন্টার ওয়াশিংটন ডিসিতে ছাপানো আছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি আমি ক্রিটিক করেছি, বাট দ্য সেম টাইম I must admit যে 1.3 million is a big humanitarian refugee crisis. এটা উইদাউট দ্য সাপোর্ট অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা আমরা রান করতে পারি না। কারণ পয়েন্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল সাপোর্ট বেসটা গ্র্যাজুয়ালি রিডিউস হচ্ছে। জয়েন্ট রেসপন্স প্ল্যান এবছর $710.02 মিলিয়ন ডিমান্ড করেছে। 2017 সালে যখন রোহিঙ্গারা আসে, তখন জয়েন্ট রেসপন্স প্ল্যান যে ডিমান্ড করেছে তার 97% পাওয়া গেছে। 2025 সালে এটা আছে 47%। তাহলে বাকি মোর অর লেস 50% যে রিয়াকশন হচ্ছে, এটা কি হচ্ছে? এটা কোয়ালিটি অফ লাইফ রিফিউজিদের ডিক্লাইন করছে, কোয়ালিটি অফ লাইফ, এবং হোস্ট কমিউনিটির উপরে, হোস্ট কান্ট্রির উপরে প্রেশার ক্রিয়েট করছে। এইগুলো তো আসতে হবে। প্রবলেম হচ্ছে কি, আমাদের রাষ্ট্র, আমরা সরকার বলি না, রাষ্ট্র বা শাসক শ্রেণী যে কথাটা আপনারা বলছেন যে আমাদের কোনো রাষ্ট্রীয় পলিসি নাই। অফকোর্স দেয়ার ইজ নো পলিসি। বাংলাদেশে 3 ক্যাটাগরির রিফিউজি আছে, আমরা হয়তো জানিও না। আমাকে এখানে শরণার্থী বিশেষজ্ঞ বলা হয়, আমি সারা দুনিয়ার শরণার্থীর কথা আমার দেশের এখানে জানিও না। আমার একটা বই আছে, মানে একটা আর্টিকেল আছে যে 50 বছরের বাংলাদেশের রিফিউজি সমস্যা। যেমন বিহারি রিফিউজি, যেটা আমরা স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ বলি, 2008 সালে তাদের 1,85,000 আমরা নাগরিকত্ব দিয়েছি। আরেক ধরনের রিফিউজি বাংলাদেশে আছে, সেটা হচ্ছে রিটার্নি রিফিউজি ফ্রম ত্রিপুরা। চিটাগাং হিল ট্র্যাক্সে যখন 1997 সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় শান্তি চুক্তি। আসলে শান্তি চুক্তি বলে কোনো কিছু নাই, কোনো পিস ট্রিটি বলে কিছু না, এটা হচ্ছে সিএসটি ট্রিটি। এই পার্বত্য চুক্তি স্বাক্ষরের শর্ত অনুযায়ী ত্রিপুরা থেকে যে রিফিউজি আসবে তাদেরকে রিহ্যাবিলিট করা হবে। আমাদের কোনো রিফিউজি সমস্যা নাই। এবং এই যে মানে আমরা রিফিউজি ম্যানেজমেন্টে কি আমরা হিউম্যানিটেরিয়ান গভর্নেন্সের কথা বলছি, যে রিফিউজি ম্যানেজমেন্ট কি, এটাকে দেখা হয় হচ্ছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, মানে মিনিস্টার অফ ডিজাস্টার, মানে একটা কেস হিসেবে দেখা হয়। আবার এদেরকে দেখা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সিকিউরিটি দেখা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন রিপাট্রিয়েশনের ডায়ালগ হয় তখন সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবার এদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। আমি আমার স্টুডেন্টদের রেফারেন্স দিই না, অনেকে বিভিন্ন মানে কোনো একটা জিনিস হোয়াট ইউ ওয়াজ টকিং অ্যাবাউট ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাদের তো একটা কিছু স্টেপ আছে, আমরা হাউ ফার কোনো কিছু নাই আসলে। রিপাট্রিয়েশন মানে কেমনি হবে, কীভাবে হবে, কোনো প্ল্যান আছে? নাই। এখন রিপাট্রিয়েশন আমি বলে শেষ করছি। রিপাট্রিয়েশন কার, কোথায়? এই যে 3 লাখের কথা বলেছে, 3 লাখের কথা যে আমরা নেব, এটাকে মিয়ানমার বাংলাদেশ সরকার কোনো চিঠি দিছে? এটা একটা পত্রিকাটা স্টেটমেন্ট দিয়েছে ফরেন মিনিস্ট্রি ফেসবুকে, এবং ওটা আবার বাংলাদেশ সরকার রেসপন্ড করে দিয়েছে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি। হাউ আওয়ার মিনিস্ট্রি ওয়ার্কস, এগুলো কারে বলবো দুঃখের কথা, মানে আমাদের কি করে আমরা নিজেরও জানি না। তো বললাম না, আমার গলা এমনি বড়, আমি মানে বলতে শুরু করলে আর আচ্ছা যাই হোক, মাস্টার মানুষ তো দাঁড়ালে 45 মিনিট বলে, আমি যতটুকু পারি। কিন্তু বললাম যে কিভাবে যে
মিয়ানমার যদি সরকারকে চিঠি দিত যে তোমাদের চিঠি আমরা পেয়েছি, তোমাদের আমরা এই মানুষগুলোকে নিব, দিয়েছে? দেয় নাই। তারা একটা প্রেস রিলিজ দিছে, আর ওটা দিয়ে আমাদের অবস্থা এখানে আমাদের সরকারও উত্তর দিয়ে দিছে। তো এটা মনে রাখতে হবে, আমাদের যেটা করতে হবে, যে আমি উনি একটা কথা বলেছেন যে ওভার ডিপ্লোমেসি শব্দগুলো আমি ব্যবহার করেছি। আমি কিছু রোহিঙ্গাদের ব্যবহার করার জন্য কিছু শব্দ প্রডিউস করেছি বেশ কয়েক বছর ধরে। এগুলো এখন তৈরি হয় যে রোহিঙ্গা ঢলের এত বছর এরকম করে ইনফ্লাক্সের বাংলা করেছে। তো যে কথা আমি বলছিলাম, রিপাট্রিয়েশন কীভাবে হবে। প্রথম রিপাট্রিয়েশন অ্যাটেম্প নেওয়া হয়েছিল 2018 সালের নভেম্বরের 15 তারিখ। সেকেন্ড রিপাট্রিয়েশন নেওয়া হয়েছিল 2019 সালের অগাস্টের 22 তারিখ। আমি তো শুরুতে বললাম আমার দাড়ি কমা ডেট তারিখ সব মুখস্থ, টাইম সব বলে দেবো, কয়টা ট্রাক ছিল সেটা মুখস্থ আছে না। কিন্তু পয়েন্ট হচ্ছে কি, আপনারা নিজেরা করলেন, যারা নিয়ে যাবেন তার সাথে কনসাল্ট করছেন? করেন। তো পয়েন্ট হচ্ছে রিপাট্রিয়েশনটা কীভাবে হবে। রিপাট্রিয়েশন যেমন এখানে আমি ওর সাথে ডিসএগ্রি করবো, একটু পরে আসতেছি, ওর একটু পরে ধরবো। তো যেটা বললাম যে রিপাট্রিয়েশন হবে, যেমন আজকে রিপাট্রিয়েশন কীভাবে হবে। আপনারা মিয়ানমার সিচুয়েশন জানেন নিশ্চয় সবাই। মিয়ানমার কীভাবে চলছে, ধরেন বাংলাদেশ সরকারের সাথে ঢাকা এবং ইয়াঙ্গুন কালকে একটা চুক্তি করলো, আমরা বাংলাদেশ থেকে 15 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে যাব, আমরা কাচ্চি বিরিয়ানি খাবো সবাই মিলে, রাইট? কিন্তু মিয়ানমার সরকারের তো অথরিটি নাই এই সিদ্ধান্ত এক্সিকিউট করার, বিকজ হোল রাখাইন স্টেট দে ক্লেম মোর দেন 90%, বাট উই নো অলমোস্ট মোর দেন 80% এরিয়া আন্ডার কন্ট্রোল আরাকান আর্মি। তা আরাকান আর্মি যদি তার তো এক্সিকিউট করার সুযোগ নাই, তা আমি চুক্তি কার সাথে করলাম? নাম্বার ওয়ান, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের চুক্তি এক্সিকিউট করার সামর্থ্য নয়, তাহলে সে 3 লাখের আর 30 লাখের গল্প করতে লাভ নাই। নাম্বার টু, আরাকান আর্মি এখন রাখাইন দখল করে আছে। বাংলাদেশে আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সম্পর্কে এটা কেউ জানে না, 2টা মানুষ শুধু বুঝে। আমি কালকে 2টা পত্রিকা ইন্টারভিউ দিচ্ছিলাম, আমরা এখানে অনেক কথা বলতেছি, কিন্তু আরাকান আর্মির সাথে রোহিঙ্গা সম্পর্ক কী এটা কে বুঝে আমার বলেন। এটা বোঝার জন্য যে একটা ডিপ ইনসাইট দরকার, সেটা বাংলাদেশের মেজরিটি মানুষের নাই, মানে যারা বিশেষজ্ঞ, সাধারণ মানুষ তো নাই। মিয়ানমার বিশেষজ্ঞ বাংলাদেশে অনেক আছে, এরা জীবন কোনোদিন মিয়ানমার যায় নাই, ওই ঢাকায় বসে পত্রিকা পড়ে মিয়ানমার। আমি সম্পর্কটা বুঝাই দিই, এবং আমার ধারণা রোহিঙ্গাদের মধ্যে অনেকের মধ্যে নাই। সম্পর্কটা হচ্ছে খুবই ডিপ ইনসাইট থেকে, এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন রোহিঙ্গাদের সাথে আরাকানের সম্পর্ক, আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এই আরাকান আর্মি কোনোদিন রোহিঙ্গাদের পক্ষের না। একটা উদাহরণ দিচ্ছি আমি, যখন ন্যাশনাল এনইউজি যখন তারা প্রবাসী সরকার গঠন করলো, ওয়াশিংটন ডিসিতে যখন তারা একটা অফিস করলো, এবং এনইউজি করেছে কি, রোহিঙ্গাদের সাথে যা কিছু হয়েছে 2017-এ তার জন্য অ্যাপোলজি করে রোহিঙ্গাদের একজনকে ডেপুটি হিউম্যান রাইটস মিনিস্টার করেছে। ডেপুটি হিউম্যান রাইটস হচ্ছে মানবাধিকার প্রতিমন্ত্রী করেছে, এবং আরাকান আর্মি রিয়াক্ট করেছে এটা, যে অল আরাকান সিভিল সোসাইটি নাম দিয়ে তারা বলছে রোহিঙ্গাদের যদি আইডেন্টিটির সমস্যা আছে আপনি এখনই করতে যান না। এটা বল, যখন রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগছে, এনইউজি পাবলিক স্টেটমেন্ট দিয়েছে, এটা আছে ওদের ওয়েবসাইট, পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলছে আমরা রোহিঙ্গাদের জন্য খুবই কির মধ্যে আছি, আমরা যদি রিস্টোরেশন অফ ডেমোক্রেসি প্রোভাইডেড দ্যাট, যদি আর রাখাইনে ডেমোক্রেসি আসে তাহলে আমরা রোহিঙ্গা থেকে নিয়ে যাব। আরাকান আর্মি সেখানে ভেটো দিয়েছে। তার মানে হচ্ছে কি, ইভেন যদি জান্তা সরকারের পতন হয়, যদি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, যদি সুচির দল যদি মিয়ানমারের ডেমোক্রেসি আনেও, তাও রোহিঙ্গারা আরাকানে যাবে কি যাবে না সেটা আরাকান আর্মির উপর নির্ভর করবে। কেন? কারণ আরাকান আর্মি এনইউজির পার্ট এতদিন ছিল না। তাহলে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এবং এনইউজি 2টার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি জাস্ট এই কথাটা বলে শেষ করে দেব। সেটা হচ্ছে কি, 1962 সাল 1962-এর পর থেকে মিয়ানমারের যে 7টা স্টেট, আমরা রাজ্য বলি আর কি, 7টা স্টেটের অনেকগুলো ইন্ডিজিনাস গ্রুপ, যেটাকে আমরা বলি ফ্রন্টিয়ার রেজিস্ট্যান্স গ্রুপ। এটা হচ্ছে একাডেমিক ল্যাঙ্গুয়েজ, কারণ সরকারের ভাষায় হচ্ছে বাংলাদেশে বুঝে না বুঝে লিখে আর্মড গ্রুপস লিখে দিচ্ছে। সশস্ত্র গ্রুপ আমি কাকে বলবো? এটা হচ্ছে স্টেটস ন্যারেটিভ, আমরা আনক্রিটিক্যালি সেটাকে রিপ্রডিউস করি। 1971 সালে মুক্তিবাহিনী ছিল পাকিস্তানের দৃষ্টিতে সশস্ত্র গোষ্ঠী, আমাদের দৃষ্টিতে মুক্তিযোদ্ধা। হামাস আফগানিস্তানের জন্য এই প্যালেস্টাইনের জন্য কি মুক্তিযোদ্ধা, কিন্তু ইসরায়েলের জন্য কি? তাহলে আপনি কিভাবে ফ্রেমিং করবেন?
আপনি মিয়ানমারের ন্যারেটিভ যদি বাংলাদেশে রিপ্রডিউস করেন তাহলে তার কিছু দাঁড়ায় না। এবং প্রথম যখন এগ্রিমেন্ট হয় তখন আমাদেরকে ডাকা হয়েছিল সরকারের, মানে সে 2017 সালে। আমরা যা যা বলেছি আপনি এটা করবেন না, তার মোহাম্মদ আলী কে জন ছিল পররাষ্ট্রমন্ত্রী, আপনি বলে আপনি এটা করবেন না, আমরা 3 জন প্রফেসর গিয়েছিলাম, এটা করবেন না, এটা করবেন, এটা করবেন, এটা করবেন না, এটা করলে কিন্তু আর পারবেন না। আমরা যা যা না করেছি উনি গিয়ে ওটাই করে আসছে। এভাবেই চলে, কারণ এখানে ওই যে বললাম কীভাবে চলে, কোন মিনিস্ট্রি কীভাবে। তা আমি যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে 1962 এর পরে যখন মিয়ানমার যখন বার্মা যখন মিলিটারি আন্ডারে চলে যায়, তখন এই রেজিস্ট্যান্স গ্রুপগুলো শান, কাচিন, কারেন, আরাকানের সব ওদের বিরুদ্ধে স্টেটের বিরুদ্ধে করছে। এবং ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি যখন সূচিকে যখন হাউস ইমপ্রাইজন থেকে রিলিজ করা হলো, সেও যখন করছে তখন কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু এই গ্রুপগুলো স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে। কিন্তু 2001 সালের ফেব্রুয়ারির 1 তারিখ যখন মিয়ানমার